হাই, গুড আফটারনুন এভরিওয়ান। ওয়েলকাম টু বুনিয়াদ স্টাডি কেয়ার। হ্যালো, আমি যিশু স্যার। তোমাদেরকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। সাথে এটাও বলে দিচ্ছি যে সামনে দুর্গাপূজা হলেও কিন্তু তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে। যেমন আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টপিকের উপর। সো তোমরাও কিন্তু পড়াশোনা করবে, ঠিক আছে? পুজোকে পুজোর জায়গায় রাখো, আনন্দ করো, ফুর্তি করো, সব কিছু করো। পুজোর মধ্যে ভেসে না যাও তোমরা, ঠিক আছে? তো পড়াশোনাটাকে কন্টিনিউ করবে। জাস্ট আফটার পূজা তোমাদের জন্য ক্লার্কশিপ এক্সামিনেশন, উইচ ইজ ভেরি ক্রুশিয়াল। তো সেটাকে অবশ্যই মাথায় রাখবে আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, ঠিক আছে? ডেফিনেটলি জানাবে তোমাদের কী ধরনের ভিডিও চাই, ঠিক আছে? তো দেখো, আজকে সেরকমভাবেই তোমাদের জন্য নিয়ে এসেছি একটি পলিটি অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর একটা ভিডিও নিয়ে এসেছি। আই থিঙ্ক দিস এমসিকিউ সিরিজ উইল হেল্প ইউ ইন ইউর এক্সামিনেশন। তো তোমরা ভিডিওটাকে লাস্ট অবধি দেখো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কীরকম ক্লাস কিন্তু চাই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি, ঠিক আছে? সো ইন দ্য ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখো এখানে কী বলেছে, নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম কী? দেখো, নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? রুরাল ডেভেলপমেন্ট, ফাইন। নাবার্ড, ঠিক আছে? এই নাবার্ড, তো নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু এখানকার প্রশ্ন, ঠিক আছে? অপশান এতে কী বলেছে, 1979, 1980, নাকি 1982, নাকি 1988, ঠিক আছে? তো তোমাদেরকে বলে দিই, নাবার্ড কিন্তু প্রতিষ্ঠিত হয় 1982-তে, ঠিক আছে? তো 1982-তে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নাবার্ড কিসের জন্য প্রতিষ্ঠিত হয়? বেসিক্যালি এগ্রিকালচারের ক্ষেত্রে লোন, ঠিক আছে? লোন আর সাথে কিন্তু ছোটো ছোটো যে রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আরআরবিস যেগুলো আছে, আরআরবিসদের লোনের জন্য, ঠিক আছে? কিন্তু নাবার্ড তৈরি হয়, ঠিক আছে? এবং ছোটো ছোটো যে সেক্টরগুলো আছে, ছোটো ছোটো যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো আছে গ্রামীণ অঞ্চলে, সেগুলোর ডেভেলপমেন্টের জন্য কিন্তু নাবার্ড কাজ করে, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো নেক্সট, এবং 2 নম্বর প্রশ্নতে কী বলেছে? 2 নম্বর প্রশ্নতে বলেছে 1969, ওকে? 1969 অর্থাৎ 1969 সালে কটি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ, ওকে, ন্যাশনালাইজেশন হয়েছিল? কটি ব্যাংক, ঠিক আছে? ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল কটি, ঠিক আছে? রাষ্ট্রায়ত্তকরণ করা হয় কটি ব্যাংকে, ঠিক আছে? এটা অনেকবার ডাব্লিউবিসিএস পরীক্ষা এসছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসছে, ঠিক আছে? তো সঠিক উত্তর কটি হবে? 14টি, 15টি, 16টি, নাকি 17টি, ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে 14টি ব্যাংক কিন্তু ন্যাশনালাইজড হয়েছিল, ঠিক আছে? আর তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, আবার কিন্তু 1980-তে অর্থাৎ 1980-তে কিন্তু আবার 6টি ব্যাংক, ঠিক আছে? 6টি ব্যাংক কিন্তু রাষ্ট্রীয়করণ করা হয়, ঠিক আছে? তো মোট কটি ব্যাংক হয়ে গেল? 20টা ব্যাংক। তো পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটি কি যে এসেছিল, যে টোটাল অর্থাৎ এখনও অবধি টোটাল কটি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছে? তো সেটা কিন্তু 1969 যদি বলে তাহলে কিন্তু 14টি হয়ে যাবে, আর যদি টোটাল বলে আফটার ইন্ডিপেন্ডেন্স টু টিল ডেট তাহলে কিন্তু হয়ে যাবে সেটা কটি? 20টি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু এখানে ভুল করে দিয়ে এসেছিল, ঠিক আছে? সো রিড দ্য কোয়েশ্চেন ভেরি কেয়ারফুলি বিফোর আনসারিং দেম। চলো নেক্সট কী বলেছে এখানে দেখো, এক্সিম ব্যাংকের ফুল ফর্ম কী আছে? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক, একে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক, ঠিক আছে? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। সো এই এক্সিম ব্যাংক প্রশ্নটি কী আছে? কবে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? 1980-তে, 1982-তে, নাকি 1988-এ, নাকি 1990-তে, ঠিক আছে? তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 1982-তে। তো 1982-তে দুটো ব্যাংক হয়েছিল, একটা হচ্ছে নাবার্ড, ঠিক আছে? একটি হচ্ছে নাবার্ড আর একটি হয়েছিল কিন্তু এক্সিম ব্যাংক, ফাইন। তো তোমরা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? নাবারটা মনে রাখলে এক্সিম ব্যাংকটা মনে থাকবে, এক্সিম ব্যাংক মনে থাকলে অবশ্যই নাবারটাও কিন্তু মনে পড়ে যাওয়া উচিত, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। দেখো, কোন পরিকল্পনায় দেশের সব গ্রামে পানীয় জল সরবরাহের লক্ষ্য ধরা হয়েছিল? কোন প্ল্যান, ঠিক আছে? তো আমরা জানি যে প্ল্যানিং কমিশন এসেছিল, প্ল্যানিং কমিশন অনেকগুলো প্ল্যান ছিল, মোটামুটি 12টি প্ল্যান ছিল, ঠিক আছে? তারপর নীতি আয়োগ এসেছিল, ঠিক আছে, 2015-তে। তো কোন প্ল্যানে এই কথা বলা হয়েছে? তো জলের কথা বলা হয়েছে, পানীয় জলের কথা বলা হয়েছে। তৃতীয় প্ল্যানে, পঞ্চম প্ল্যানে, নবম প্ল্যানে, নাকি দশম প্ল্যানে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এখানে দশম প্ল্যানে। দশম প্ল্যানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার বা বিশুদ্ধ পানীয় জলের কথা বলা হয়, ঠিক আছে? ফাইন। তো তোমাদের বলে রাখি, এই যে ন্যাশনাল প্ল্যানিং বা যে পঞ্চবার্ষিক প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যানিং যেটা আছে, সেটা কিন্তু আমরা ধার করি কোত্থেকে? সেটা কিন্তু আমরা ধার করি রাশিয়া থেকে, ঠিক আছে? তো জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স রাশিয়ার সাথে কিন্তু আমাদের একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো রাশিয়ার থেকে এই কনসেপ্টটাকে আমরা ধার করে নিয়ে আসি এবং এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তৎকালীন যে আমাদের প্রাইম মিনিস্টার ছিল জেল নেহরু, তিনি কিন্তু এই প্ল্যানটাকে অ্যাপ্রুভ করেন। সেটা কবে থেকে? সেটা যে ফার্স্ট প্ল্যানটা হয়েছিল, সেই প্ল্যানটা হয়েছিল কিন্তু 1951 থেকে 56 পর্যন্ত, ঠিক আছে? 1951 থেকে 56 পর্যন্ত, ঠিক আছে? এই প্ল্যানটাকে কিন্তু হ্যারোড ডোমার প্ল্যানও বলা হয়, হ্যারোড ডোমার প্ল্যান, ঠিক আছে?
তো প্রত্যেকটা প্ল্যানের একটি করে মডেল ছিল অ্যারোড্রোমের প্ল্যান, যেমন সেকেন্ড যে প্ল্যানটি ছিল সেই প্ল্যানটিকে কী প্ল্যান বলা হয়, মৌলানবিশ মডেল। ঠিক আছে, এই প্ল্যানের মডেলটা কী ছিল, মৌলানা নবিশ। ঠিক আছে, প্রশান্ত চন্দ্র মৌলানবিশের নাম অনুসারে মৌলানবিশ মডেল ছিল। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে আমি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম রিলেটিং টু ন্যাশনাল প্ল্যানিং বা 5 ইয়ার প্ল্যানিং। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এখানে 5 নম্বর প্রশ্নটি কী বলেছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থাৎ আর্টিকেল, কত নম্বর আর্টিকেলে এটা বর্ণিত আছে। ঠিক আছে, তো কি আর্টিকেল 1-এ, আর্টিকেল 6-এ, নাকি 7-এ, নাকি 8-এ। ঠিক আছে, তখন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম আর্টিকেল, অর্থাৎ ফার্স্ট আর্টিকেলেই কিন্তু এই কথাটি বলা আছে। ঠিক আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। ওকে, তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন এ। দেখো 6 নম্বর প্রশ্নটি দেখো, সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বর্ণিত আছে। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইটের কথা বেসিক্যালি এখানে বলেছে। ফান্ডামেন্টাল রাইট কোন অধ্যায়ে, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার আমাদেরকে মাথায় রাখতে হবে কোন চ্যাপ্টারে বলা আছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম, তৃতীয়, চতুর্থ, নাকি পঞ্চম। ঠিক আছে, তো প্রথম অধ্যায়টি কি আছে, এখানে স্টেটদের কথা বলা আছে, স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজের কথা বলা আছে, ইউটির কথা বলা হয়েছে। তৃতীয়তে কি বলা আছে, ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে। চতুর্থে কি বলা হয়েছে, ডিপিএসপির কথা বলা হয়েছে, ডিপিএসপি। এবং 4-এর যে এ আছে সেখানে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে, ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্যের কথা বলা আছে। আর পঞ্চমে কি আছে, পঞ্চমে বলা আছে শিডিউল্ড এরিয়াস কথা বলা আছে, শিডিউল্ড এরিয়াস। ঠিক আছে, যেমন মিজোরামের কথা, যেমন আসামের কথা, আসাম, মিজোরাম, তারপর ত্রিপুরার কথা বলা আছে। ঠিক আছে, নেক্সট চলো এবার দেখো এখানে 7 নম্বর প্রশ্ন, কত সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয়, অর্থাৎ অ্যাজ আ স্টেট হিসাবে কবে মিজোরামকে অ্যাজ আ স্টেট হিসাবে ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, তো এখানে দেখো অপশানে কী আছে, 1973, 1975, 1984, নাকি 1986। ঠিক আছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এখানে 1986, অর্থাৎ 1986 সালে কিন্তু মিজোরামকে একটি পূর্ণ রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে ডি। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্নটি, এখানে 4 নম্বর প্রশ্ন কী বলেছে, ধর্ম পালনের স্বাধীনতার অধিকার। ওকে, তো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। ওকে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। ওকে, ফ্রিডম অফ রিলিজিয়ান। ঠিক আছে, সেটা কোন ধারাকে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখে নিচ্ছি 19 থেকে 21, নাকি তোমার 12 থেকে 19, নাকি 21 থেকে 24, নাকি 25 থেকে 28। তো এখানে তোমাদেরকে বলে দিই সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 25 থেকে 28। ঠিক আছে, 19 থেকে 21 যেটা আছে রাইট টু ফ্রিডম। ঠিক আছে, এটা কিন্তু রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে। আর 12 থেকে 19 বেসিক্যালি, 12 থেকে 18 বেসিক্যালি যেটা আছে সেটা আছে রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। আর 21, 22, 21 থেকে 24 নয়, 23 থেকে 24। ঠিক আছে, এই যে দুটো আর্টিকেল আছে এখানে কিন্তু বলা আছে রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। ঠিক আছে, রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। ঠিক আছে, ফাইন। তো এটা কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে, যেটা আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে বর্ণিত আছে। চলো নেক্সট দেখো 19 নম্বর প্রশ্নটি দেখো, সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন, অর্থাৎ ফার্স্ট যে অধিবেশনটা হয়েছিল, সেশনটি হয়েছিল, ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, কে সভাপতিত্ব করেছিল, দেখো সি রাজা গোপালাচারী, নাকি জওহরলাল নেহরু, নাকি বি আর আম্বেদকর, নাকি সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সচ্চিদানন্দ সিনহা। অ্যাকচুয়ালি তিনি ছিলেন টেম্পোরারি একজন প্রেসিডেন্ট। ঠিক আছে, টেম্পোরারি প্রেসিডেন্ট। আর পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ওনার পরেই নিযুক্ত হন রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দি পার্মানেন্ট প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে। 10 নম্বর প্রশ্নটি দেখো গাইস, এখানে 10 নম্বর প্রশ্নে কী বলেছে, নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ও ক্রিয়ার নির্দেশ সংবিধানের কোন বিধিতে বলা আছে, মানে সংবিধানের কোন আর্টিকেলে বলা আছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো অপশান এতে আছে 324, অপশান বিতে আছে 350, অপশান সিতে আছে 325 থেকে 329, তারপরে অপশান ডিতে আছে 330 থেকে 335। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সি, অর্থাৎ 325 থেকে 329। এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে আমরা তো অনেক দিন আগে থেকে পড়ে আসছি যে 324 মানে ইলেকশন কমিশন, এসিআই। ঠিক আছে,
কিন্তু সেটা না, এটা কিন্তু ইলেকশন কমিশনের কথা বলা আছে, ঠিক আছে, কথা বলা আছে। বাট যদি বলে এই যে এই সংক্রান্ত অর্থাৎ নির্বাচন সংক্রান্ত ক্ষমতা, ক্রিয়া অর্থাৎ অ্যাক্টিভিটিস এবং যে প্রভিশনগুলো আছে সেগুলো কিন্তু 325 থেকে 329 এই 3টি আর্টিকেলের মধ্যে অর্থাৎ 4টি আর্টিকেলের মধ্যে বর্ণিত আছে। তো এটা হলে আসবে যখন নির্বাচন কমিশনের কথা শুধুমাত্র বলা হবে তখন হবে 324, বাট যখন এর ক্ষমতা, এর পাওয়ার এবং প্রভিশনের কথা বলা হবে দেন ইট উইল বিকাম আর্টিকেল 325 টু আর্টিকেল 329। ওকে, চলো নেক্সট। দেখো 11 নম্বর প্রশ্নটি দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থাৎ কত নম্বর আর্টিকেলে কেন্দ্র ও রাজ্যের অর্থাৎ সিএসআর যেটাকে আমরা বলি সম্পর্কের দিক নির্দেশ করেছে। সিএসআর অর্থাৎ সেন্টার স্টেট রিলেশনশিপ, সিএসআর সেন্টার স্টেট রিলেশনশিপের কথা বলেছে কত নম্বর আর্টিকেলে? তো আর্টিকেল 143 থেকে 163, নাকি আর্টিকেল 245 থেকে 263, নাকি আর্টিকেল 301 থেকে 307, নাকি 308 থেকে 323। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটা তোমাদেরকে বলে দিই, সেটা কিন্তু হয়ে যাবে আর্টিকেল 245 থেকে 263। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সেন্টার এবং স্টেট সিএসআর অর্থাৎ সেন্টার স্টেট রিলেশনশিপের কথা বলা আছে। ঠিক আছে, ফাইন, চলো নেক্সট। চলো, তো তোমরা তোমাদের জন্য এর আগের প্রশ্নটিতে একটা আমি তোমাদের জন্য কোয়েশ্চেন রেখে যাচ্ছি। ঠিক আছে, কোয়েশ্চেন তোমরা বলে দেবে যে ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স এই যে বিষয়টি আছে, সাবজেক্টটি আছে, সেটি কোন তালিকাভুক্ত আছে? তোমাদের তালিকার কথা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কোন তালিকায় কিন্তু এটা আছে, সেটা যুগ্ম তালিকায় নাকি স্টেট লিস্টে নাকি সেন্ট্রাল লিস্টে অর্থাৎ ইউনিয়ন লিস্টে। তোমরা এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো। চলো নেক্সট, এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সিএজির কথা বলা যায়? সিএজি মানে হচ্ছে ক্যাগ, যেটাকে আমরা সংক্ষেপে তার অ্যাক্রোনিম বলি ক্যাগ, কিন্তু সিএজির ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, সিএজি এটা একটি পদ। ঠিক আছে, সেটা কোন অনুচ্ছেদ অনুসারে কিন্তু এই পদটাকে কোন অনুচ্ছেদে রাখা হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে আর্টিকেল 52 থেকে 151-এ, নাকি 107 থেকে 110-তে, নাকি 148 থেকে 151-এ, নাকি 153 থেকে 162-তে। ঠিক আছে, তো তোমাদেরকে বলে দিই সিএজির কথা কিন্তু বলা হয়েছে আর্টিকেল 148-এ, কিন্তু এটার পুরো ডেসক্রিপশন এবং প্রভিশন এবং এটার যে অ্যাক্টিভিটিস আছে সেটা কিন্তু এই কয়েকটি আর্টিকেলের মধ্যে সীমাবদ্ধ, সেটা আর্টিকেল 48 থেকে 51-এর মধ্যে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি। ঠিক আছে, তোমাদের আরেকটা বলে রাখি, এই সিএজি অর্থাৎ ক্যাগ যেটা আছে সেটাকে কিন্তু কি বলা হয়? এই পোস্টটাকে বলা হয় কিন্তু গার্জিয়ান অফ পাবলিক পার্স। ঠিক আছে, পাবলিক পার্স। তো এটা যদি পরীক্ষায় আসে যে পাবলিক পার্সের গার্জিয়ান কাকে বলা হয়, তাহলে তোমরা অবশ্যই বলবে কিন্তু সিএজিকে বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে। ঠিক আছে, চলো এখন তোমাদের একটা প্রশ্ন বলে রাখি যে এখন যে সিএজি আছে তিনি কে আছে? তিনি একজন আদিবাসী লোক আছেন, তোমরা কিন্তু অবশ্যই সেই নামটি আমাকে বলবে। ঠিক আছে, টাইটেলটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মুর্মু। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু এটা জানাবে। ঠিক আছে, চেঞ্জ হলেও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। নেক্সট 13 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? ঠিক আছে, প্রথম রাজ্যসভা অর্থাৎ এমএলসির কথা বলেছে এখানে, রাজ্যসভার কথা বলেছে। ঠিক আছে, আপার হাউসের কথা বলেছে। কবে গঠিত হয়? 1953-তে, নাকি 1952-তে, নাকি অক্টোবর 1952-তে, নাকি ডিসেম্বর 1951-এ? ওকে, মাসের কথা বলেছে। তো ঠিক আছে, তোমরা সঠিক উত্তরটা এখানে বলে দাও। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এপ্রিল 1952-তে কিন্তু আমাদের প্রথম রাজ্যসভা গঠিত হয়। ঠিক আছে, চলো, তো তোমাদেরকে আবারও বলে রাখি রাজ্যসভার সম্পর্কে যে স্কেডিউলটা আছে সেই স্কেডিউলটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। রাজ্যসভা কোন স্কেডিউলে বলা আছে সেটা কিন্তু অবশ্যই 4th স্কেডিউল। ঠিক আছে, বা 4র্থ তালিকাতে বলা আছে, তপশিলে বলা আছে। চলো 14 নম্বর কী বলেছে? সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনীতে অর্থাৎ সংবিধানের কোন অ্যামেন্ডমেন্টে সিকিমকে একটি ফুল ফ্লেজড স্টেট ঘোষণা করা হয়? ঠিক আছে, এটা তোমাদেরকে বলতে হবে। দেখো সংবিধান সংশোধনীগুলো এখানে বলে দিয়েছে। 22তম সংবিধান সংশোধনী যেটা 1969-এ এসছে, নাকি 35তম সংবিধান সংশোধনী যেটা 1974-এ আসছে, নাকি 1974-এর 42তম সংশোধনীতে আসছে। দেখো 42তম সংশোধনীতে এখানে আসেনি, 42তম সংশোধনী হচ্ছে 1976, এটা ভুল অপশন। তো 1975-এ এসছে যেটা 36th অ্যামেন্ডমেন্ট। তো সঠিক উত্তরটি এখানে কী হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন ডি। কিন্তু তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি এখানে কিন্তু এটাও হয়ে যেতে পারে, কিন্তু এটা যদি হয় তাহলে এটা কিন্তু প্রভিশনটা আনা হয়েছিল। ঠিক আছে, এই একটা আনা হয়েছিল, কিন্তু ফুল ফ্লেজেড যদি একটা রাজ্যের তকমা পেয়ে থাকে সেটা কিন্তু এটাতে। ঠিক আছে, তো অবশ্যই পরীক্ষায় এই দুটো অপশন কিন্তু তোমাদের দেওয়াই থাকবে। তোমরা অবশ্যই কিন্তু
অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন উত্তরটা করবে, ঠিক আছে, ভুল করে আসবে না। যখন পূর্ণ একটা স্টেটের কথা বলবে তখন কিন্তু অবশ্যই 1975-এর 36th অ্যামেন্ডমেন্টটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখো এখানে 15 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? ফার্স্ট ফিনান্স কমিশন কবে গঠিত হয়? ঠিক আছে, ফিনান্স কমিশন, ঠিক আছে। তো ফিনান্স কমিশন কবে গঠিত হয়? ফিনান্স কমিশন তোমরা জানো কত সালে গঠিত হয় বলো? ফিনান্স কমিশন সেটা হচ্ছে 1951 সালে গঠিত হয়। 1951 সালে কিন্তু ফিনান্স কমিশন গঠিত হয়, ঠিক আছে। ও আমি উত্তরটা বলেই দিলাম তোমাদেরকে। তো অপশান এখানে উত্তর হয়ে যাবে কিন্তু সি, 1951, ঠিক আছে। 1951-এ কিন্তু এই ফিনান্স কমিশন গঠিত হয়। তো ফিনান্স কমিশনের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তার নামটা আমি বলে দিচ্ছি, তার নাম হচ্ছে কেসি নিয়োগী। হি ওয়াজ দি ফার্স্ট চেয়ারম্যান অফ ফিনান্স কমিশন, ঠিক আছে। চলো নেক্সট। তো এখানে দেখো 16 নম্বর প্রশ্নটি, নদী পর্ষদ কবে গঠিত হয়? নদী পর্ষদ, দ্য রিভার বোর্ড, ঠিক আছে, রিভার বোর্ড কবে গঠিত হয়? ঠিক আছে, রিভার বোর্ড 1950 নাকি 1956 নাকি 1960 নাকি 1961, ঠিক আছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 1956 সালে কিন্তু রিভার বোর্ড গঠিত হয়। কত? 1956 সালে। তো রিভার বোর্ড এটি কত নম্বর আর্টিকেলের মধ্যে সীমাবদ্ধ আছে? এটা আর্টিকেল হয়ে যাবে কিন্তু 262, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের 262 আর্টিকেল কিন্তু রিভার বোর্ড সম্পর্কে আর্টিকেলে কিন্তু রিভার বোর্ড সম্পর্কে বলা আছে, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে বি। তোমরা কিন্তু এই যে বাকি ইনফরমেশন যেগুলো আমি দিচ্ছি সেগুলোকে কিন্তু অবশ্যই নোট করবে, ঠিক আছে, এ রিলেটেড, কারণ এটাও দিতে পারে এটাও দিতে পারে। অনেকবার এই প্রশ্নটি কিন্তু এসছে রিভার বোর্ড কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো এখানে 17 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? ও এটা তো আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম। তো দেখো এই প্রশ্নটি এখানে এসছে। তো অপশান এতে আছে শ্রী শান্তানাম নাকি জওহরলাল নেহরু নাকি প্রশান্ত চন্দ্র মহলানবিশ নাকি ক্ষিতীশ চন্দ্র নিয়োগী। তো আমি তোমাদের কী বলেছিলাম? কেসি নিয়োগী। তো কেসি নিয়োগী ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তার ফুল ফর্ম হচ্ছে ক্ষিতীশ চন্দ্র নিয়োগী। তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, বর্তমান যিনি আছেন অর্থাৎ কারেন্টলি অর প্রেজেন্টলি যিনি আছেন ফিনান্স কমিশনের চেয়ারম্যান, তিনি সভাপতি, তিনি কিন্তু কি অরবিন্দ পানাগারিয়া। ওকে, অরবিন্দ পানাগারিয়া ইজ দি কারেন্ট, অরবিন্দ পানাগারিয়া ইজ দ্য কারেন্ট ফিনান্স কমিশন প্রেসিডেন্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখো এখানে কি বলেছে 18 নম্বর প্রশ্নটিতে, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য অর্থাৎ ফুল ফ্লেজেড স্টেট হিসাবে কবে উন্নীত হয়? ঠিক আছে, তোমাদেরকে এখানে সালটা বলতে হবে। অপশান এতে কী আছে? 1970, অপশান বিতে আছে 1975, অপশান সিতে আছে 1978, আর অপশান ডিতে আছে 1987। তো এখানে সঠিক উত্তরটি তোমাদেরকে বলে দিতে হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু 1970 সালে। 1970 সালে কিন্তু হিমাচল প্রদেশ অ্যাজ আ ফুল ফ্লেজেড স্টেট কিন্তু ডেভেলপড হয়, ঠিক আছে। চলো এখানে 19 নম্বর প্রশ্নটি দেখো। 19 নম্বর প্রশ্নটি কী বলেছে? ম্যালথাসীয় তত্ত্ব অর্থাৎ ম্যালথাসিয়ান থিয়ারি। ওকে, ম্যালথাসিয়ান থিয়ারি কিসের সাথে সম্পর্কিত? কৃষি উৎপাদন, জনসংখ্যা নাকি সরকারি আয় নাকি শিল্পোৎপাদন, ঠিক আছে। তো ম্যালথাসিয়ান থিওরি কিন্তু অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ডেমোগ্রাফি, ঠিক আছে, জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যার সাথে পপুলেশনের সাথে সংযুক্ত কিন্তু ম্যালথাসিয়ান থিওরি, ঠিক আছে। চলো দেখো এখানে 20 নম্বর প্রশ্নটি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল? ঠিক আছে, তো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1970 থেকে 75 নাকি 1975 থেকে 80 নাকি 1980 থেকে 85 নাকি 1985 থেকে 1990, ঠিক আছে। তো 1985 থেকে 1990 কিন্তু কারেক্ট অ্যান্সার। তো তোমাদেরকে বলে দিই, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি এসেছিল সেটি কিন্তু 1951 থেকে 56। দ্বিতীয়টি এসেছিল কিন্তু 1956 থেকে 1969। আর এখানে কিন্তু কী ছিল? প্ল্যান হলিডে, ঠিক আছে। 3 বছরের একটা ছোট্ট প্ল্যান করা হয়েছিল যেটাকে প্ল্যান হলিডে বলা হয়, প্ল্যান হলিডে, ঠিক আছে, উইচ কেম ইন দ্য ইয়ার, সেটা কত? 1966 থেকে 1969। এই 3 বছরকে কিন্তু প্ল্যান হলিডে বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে এবং আসতে পারে। 21 নম্বর প্রশ্নটি দেখো, তো রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক, ওকে, ব্যাঙ্ক রেট, ঠিক আছে, এটা একটি টার্মিনোলজি, ব্যাঙ্ক রেট, ঠিক আছে। ব্যাঙ্ক রেট বেসিক্যালি কি? ব্যাঙ্ক রেট বেসিক্যালি হচ্ছে, এখানে ব্যাঙ্ক রেট হচ্ছে কি, যেখানে লং টার্ম লোন দেয়, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক লং টার্ম লোন দেয় কোন ব্যাঙ্কগুলোকে? যে আমাদের বাকি ব্যাঙ্কগুলো আছে, ছোটো ছোটো কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে, প্রাইভেট ব্যাঙ্কগুলো আছে, সেই ব্যাঙ্কগুলোকে যে লোন দেয় যে রেটের ভিত্তিতে, সেটাকে বলে কিন্তু ব্যাঙ্ক রেট, ঠিক আছে, ব্যাঙ্ক রেট। আর এখানে আরও দুটি রেট আছে, সেটা হচ্ছে কি রেপো রেট, ঠিক আছে, আর একটা হচ্ছে রিভার্স রেপো রেট। ওকে, রিভার্স রেপো রেট। তো তোমাদের ইনফরমেশনের জন্য আমি বলে দিচ্ছি, রেপো রেট কি? রেপো রেট মানে হচ্ছে যে রেটের ভিত্তিতে শর্ট টার্ম লোন বেসিক্যালি দিয়ে থাকে। কোন ব্যাঙ্ক দিয়ে থাকে? আরবিআই। কাকে দেয়? বাকি যে ব্যাঙ্কগুলো আছে, শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক বা বাকি ব্যাঙ্কগুলো যে আছে, বাকি ব্যাঙ্ক
ব্যাঙ্কগুলোকে কিন্তু দিয়ে থাকে, সেটা হচ্ছে রেপো রেট। আর রিভার্স রেপো রেট মানে কি? রিভার্স রেপো রেট হচ্ছে বাকি ব্যাঙ্কগুলো থেকে যখন আরবিআই কোনো ঋণ নেয়, ঠিক আছে, সেটাকে কিন্তু বলে রিভার্স রেপো রেট। তোমাদেরকে বলে দিই, রেপো রেট কিন্তু অলওয়েজ বেশি থাকে, ঠিক আছে, আর রিভার্স রেপো রেট কিন্তু অলওয়েজ কম থাকে, ঠিক আছে। তো রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে যখন টাকা নেওয়া হবে তখন বেশি সুদের হারে নেওয়া হবে, আর যখন রিজার্ভ ব্যাঙ্ক বাকি ব্যাঙ্কগুলোর কাছ থেকে টাকা নেবে তখন কিন্তু কম সুদের হারে টাকা নেবে, ঠিক আছে। তোমাদের অনেকগুলো ইনফরমেশন আমি দিয়ে দিলাম। চলো এখন আমরা প্রশ্নে ফিরি। প্রশ্নে কী বলেছে? 1948 নাকি 1951 নাকি 1952 নাকি 1955, ঠিক আছে, ব্যাঙ্ক রেট। তো এখানে 21 নম্বর প্রশ্নটির উত্তর কী হবে তাহলে বলো? এখানে হয়ে যাবে কিন্তু 1951-এ কিন্তু ব্যাঙ্ক রেট চালু করা হয়, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। এখানে 22 নম্বর প্রশ্নটি দেখো। 22 নম্বর প্রশ্ন কী বলেছে? যে মণিপুর ও ত্রিপুরা রাজ্য কবে স্বীকৃতি পায়, ঠিক আছে, অ্যাজ আ ফুল ফ্লেজেড স্টেট। ওকে, আমি তোমাদের বলেছিলাম ফুল ফ্লেজেড স্টেট, ঠিক আছে। তো তোমাদেরকে আমরা বলে দিই, জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1947 ইন্ডিপেন্ডেন্সের পরে এটা কিন্তু একটা কঠিন ব্যাপার ছিল বাকি ছোটো সমস্ত রাজ্যগুলোকে কিন্তু একত্রিত করা, অর্থাৎ স্টেট রিঅর্গানাইজেশন, ঠিক আছে, স্টেট রিঅর্গানাইজ করা এটা টাফ ওয়ার্ক ছিল। অ্যান্ড যে কাজটা দেওয়া হয়েছিল কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ওকে, সর্দার প্যাটেলকে কিন্তু এই কাজটি দেওয়া হয়েছিল। তিনি কিন্তু এই স্টেটগুলোকে ইয়ে করেছিলেন। তো ওই সময় কিন্তু অনেক মজার ঘটনা ঘটেছিল। তো আমি তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি এখানে, যেখানে দেখো লাক্ষাদ্বীপ একটা আমাদের ইউনিয়ন টেরিটরি, সেখানে একটা বড় ঘটনা ঘটেছিল। দেখো ওই সময় কিন্তু জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে ছোটো যে দ্বীপগুলো ছিল এবং ছোটো যে অসংরক্ষিত যে এলাকাগুলো ছিল সেগুলোকে দখলদারির একটা ব্যাপার চলছিল। কিন্তু সেই সময় আমাদের এই সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি লৌহ মানব নামে পরিচিত, তিনি কী করেছিলেন? আমাদের ইন্ডিয়ান নেভিকে এবং আর্মিকে পাঠিয়েছিলেন যে তো চলো দেখো গিয়ে ওখানে কী হচ্ছে লাক্ষাদ্বীপে, ঠিক আছে। তো ততক্ষণে কিন্তু যে আমাদের ইন্ডিয়ান যে আর্মি এবং নেভি ছিল তারা কিন্তু ওখানে গিয়ে ঝান্ডা গেড়ে দিয়েছিল। তারপরে পাকিস্তান কিন্তু এসেছিলো সেই জায়গাটাকে দখল করার জন্য, কিন্তু পাকিস্তান এসে দেখে অলরেডি ইন্ডিয়া সেখানে ঝান্ডা গেড়ে দিয়েছে। এই ঝান্ডা পুঁতে দেওয়ার মাধ্যমে কিন্তু এই লাক্ষাদ্বীপ আমাদের আন্ডারে চলে আসে, ঠিক আছে। সো দিজ আর ভেরি ইন্টারেস্টিং ইভেন্টস যেগুলো হয়েছিল ওই সময়। তো অনেক কষ্ট করে কিন্তু আমাদের এই লৌহ মানবকে এবং তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী যারা ছিলেন অর্থাৎ নেতা যারা ছিলেন তারা কিন্তু অনেক কষ্ট করে সমস্ত রাজ্যকে, বহুভাষী রাজ্যগুলোকে একত্রিত করেছিলেন। সো দ্যাট ওয়াজ রিয়েলি আ টাফ ওয়ার্ক, ঠিক আছে। যে দেখো এখানে প্রশ্নটার উত্তর আমরা অপশনগুলো দেখে নিই। 1970-এ, 1971-এ, 1980-তে নাকি 1986-তে? এখানে সঠিক উত্তরটি আমাদেরকে কী হয়ে যাবে বলো? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বি, অর্থাৎ 1971 সালে কিন্তু মণিপুর এবং ত্রিপুরা একটা ফুল ফ্লেজেড স্টেটে পরিণত হয়, ঠিক আছে। চলো এখানে 23 নম্বর প্রশ্নটি দেখো। নগরপালিকা, ঠিক আছে, মিউনিসিপ্যালিটির কথা বলা আছে, আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? অর্থাৎ আমাদের স্কেডিউলটা বলতে হবে কত নম্বর স্কেডিউলে এটা মেনশন করা আছে, ঠিক আছে। তো আমাদের এখানে অপশনগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে সপ্তম, দশম, একাদশ নাকি দ্বাদশ, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু একাদশের কততে? একাদশ, অর্থাৎ একাদশের এতে, ঠিক আছে, একাদশের এতে। আর একাদশ শুধু যদি হয় তাহলে হয়ে যাবে কিন্তু গ্রাম, অর্থাৎ ভিলেজের কথা বলা হয়েছে, ঠিক আছে, ফাইন। চলো, অর্থাৎ একটা এসেছিল কবে? 1973-তে, একটা এসেছিল 1974-এ, ঠিক আছে, ফাইন। দেখো এখানে 24 নম্বর কী বলেছে? সংবিধানের দশম তফসিলে বিষয় হচ্ছে, অর্থাৎ দশম তফসিলে অর্থাৎ 10th শিডিউলে কোন বিষয়টি উল্লেখিত আছে? এখানে নিচের ভাষা, ভূমি সংস্কার, দলত্যাগ বিরোধী নাকি রাজ্যসভা বন্টন, ঠিক আছে। সঠিক কী হয়ে যাবে? রাজ্যসভার আসন বন্টন। সঠিক এখানে কী হয়ে যাবে? সঠিক এখানে হয়ে যাবে কিন্তু দলত্যাগ, অর্থাৎ অ্যান্টি ডিফেকশনের কথা বলা হয়েছে। এটা বহুবার পরীক্ষায় আসছে কিন্তু, আয়ারাম গায়ারাম, এটা আমি তোমাদেরকে বলেছিলাম, আয়ারাম গায়ারাম, ঠিক আছে। এই দলত্যাগ বিরোধী আইনের কথা কিন্তু বলা হয়েছে কবে? দশম তফসিলে, ঠিক আছে। তো ভাষা কবে বলা, কোন তফসিলে আছে? অষ্টম তফসিলে, 8th তফসিলে। 9th-এ আছে ভূমি সংস্কার, ঠিক আছে। আর রাজ্যসভার বন্টন কিন্তু 4th শিডিউলে আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি অপশনগুলো বলে দিলাম তোমাদের সুবিধার জন্য। চলো পরের প্রশ্নতে যাই। দেখো এখানে 25 নম্বর প্রশ্নটি কী বলেছে? তো কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক, অর্থাৎ কোন রাজ্যে বিধানসভার সবচেয়ে বেশি সংখ্যক সিট আছে, ঠিক আছে, বিহারে, মহারাষ্ট্রে নাকি উত্তরপ্রদেশে নাকি কর্ণাটকে, ঠিক আছে। তো তোমাদেরকে বলে দিই, সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশের বর্তমান যে বিধানসভার সিটের সংখ্যা সেটা কটা? 403, অর্থাৎ 403টি সিট আছে, ঠিক আছে, 403টি সিট। আর সর্বনিম্ন কোথায় আছে? সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন কিন্তু আছে হচ্ছে গোয়াতে, ঠিক আছে। গোয়াতে কটি সিট আছে? গোয়াতে 40টি সিট আছে। তো তোমাদের জন্য বলে দিই, আমাদের পশ্চিমবাংলায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কটি আছে? ওয়েস্ট বেঙ্গলের টোটাল সিট আছে 294টি, ঠিক আছে, 294টি।
ওকে, ফাইন। তো চলো গাইস, ঠিক আছে, এই 25টি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। যদিও 25টি প্রশ্ন, আমি তোমাদের ভেতরে অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। সো ট্রাই টু টেক দোজ ইনফরমেশন, তোমরা নোট ডাউন করো, ঠিক আছে? অবশ্যই পরীক্ষায় হেল্প হবে। তো আজকে ভিডিওটিকে এখানেই ছাড়ছি। তো কালকে অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড ইভিনিং অ্যান্ড বাই বাই। ঠিক আছে, তোমরা পড়াশোনা করো আর দুর্গাপূজাকে এনজয় করো। আর অবশ্যই পড়াশোনা করতে কিন্তু ভুলবে না, সামনে ক্লার্কশিপ আমাদের টার্গেটে আছে। ঠিক আছে।